বাংলাদেশের সাথে যতবার শান্তি বাহিনীদের নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, একবারও কি মায়ানমার ওই আলোচনায় বসেছে? ভারত বসেছে। সেন্ট মার্টিনে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে তার পিছনেও রয়েছে ভারত। সেখানে আপনি বলবেন ভারত তো যুদ্ধ জাহাজ পাঠায় নাই, যুদ্ধ জাহাজ তো পাঠাইছে মায়ানমার। মায়ানমারকে যদি ভারতের 1/4 ইনভেস্টমেন্টের জন্য প্রতি বছর বাজেটে তাকায় থাকতে হয় ভারতের দিকে, মায়ানমার ভারতের কথায় 2টা যুদ্ধ জাহাজ পানি সীমায় ছাইরা দিবে, এর কি কোনো আর ঝামেলা আছে? আপনি আমাকে বলছেন না, আপনি আমাকে প্রশ্নের মধ্যে বলছেন বাংলাদেশ সেনাবাহিনী এখনো রেসপন্ড করে নাই, ওই নৌবাহিনী বা অন্যান্য বর্ডার গার্ড যারা আছে তারা ম্যানেজ করবে। সাকিব, বাংলাদেশের সেনাবাহিনী কেন যাবে? 2017 সালের 8ই এপ্রিলের চুক্তি অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনী নিয়ন্ত্রণ হচ্ছে ভারতের সেনাবাহিনী দিয়ে। তারপর কেন মনে হয় ভারত ওইখানে মায়ানমারের দিয়ে 2টা যুদ্ধ জাহাজ পাঠাইছে আর আপনি বলতেছেন বাংলাদেশের সেনাবাহিনী ওইখানে যাবে? যাবে না। আপনি যেটা প্রশ্নটা করেছেন, ইটস এ কনভেনশনাল কোয়েশ্চেন, যে বাংলাদেশ সেনাবাহিনী কেন যায়নি এখনো। কারণ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশ দ্বারা নিয়ন্ত্রিত না। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশ দ্বারা নিয়ন্ত্রিত না, এবং ওটা হাসিনা নিয়ন্ত্রণ করে না। বাংলাদেশি ভাই বোনেরা, আপনাদেরকে কথায় কথায় লোকজনদেরকে বোঝানো হয় জেকব মিল্টন ভারত বিরোধী, ভারতের বিরুদ্ধে জেকব মিল্টন যা কিছু করবে এইটাই সত্যি কথা। না, রিয়েলি আমি যে কথাটা বলছি এই কথাটার জন্য আপনারা একটা আমাকে জিজ্ঞাসা করেন, সেন্ট মার্টিনে লোকজনরা দূরবীন দিয়ে দেখছে ভারতীয় যুদ্ধ জাহাজ, মায়ানমারের যুদ্ধ জাহাজ। যুক্তি বা লজিক অথবা পররাষ্ট্রনীতি অথবা প্রতিরক্ষা নীতি, বাংলাদেশের পানি সীমার কাছাকাছি যদি অন্য দেশীয় কোনো যুদ্ধ জাহাজ থাকে, ফার্স্ট রেসপন্ডার কারা হবে? ফার্স্ট রেসপন্ডার হবে বাংলাদেশের নৌবাহিনী, তাদেরকে ব্যাকআপ দিবে বাংলাদেশ বিমান বাহিনী, এবং তাদেরকে ব্যাকআপ দিবে বাংলাদেশের সেনাবাহিনী। কি করবে জানেন? নৌবাহিনী ওখানে যাবে, ওখানে একটা মহড়া করবে, বিমান বাহিনী সেন্ট মার্টিনের উপর দিয়ে টহল দিবে, সেনাবাহিনীর 3-4টা ইউনিট ওখানে যাবে, এক্সারসাইজ করবে ওখানে গিয়ে। এই কাজটুকু করবে যে কোনো স্বাধীন সার্বভৌম দেশে, এই কাজটা করে। বাংলাদেশ এটা কি করেছে? বাংলাদেশি ভাই বোনেরা, এটা কি করেছে? করে নাই, একবারও করে নাই। সেনাবাহিনী রেসপন্ড করে নাই। কেন রেসপন্ড করে নাই? সেনাবাহিনী ভারতের নিয়ন্ত্রণে। বিমান বাহিনী নৌবাহিনী ওখানে যায় নাই। কেন যায় নাই? তারাও ভারতের নিয়ন্ত্রণে। বিজিবি ওখানে যায় নাই। কেন যায় নাই? তারাও ভারতের নিয়ন্ত্রণে। পুলিশ বাহিনী ওখানে যায় না, তারা ওখানে গিয়ে কি করবে? বাল বাসবে? যায় নাই। খাওয়া পাঠাইছে ওইখানে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান শফি তো 3 বেলা ভাত খায়, তো শুয়ারের বাচ্চা ওইখানে যায় কি করবে? তো সেন্ট মার্টিনে যা হচ্ছে, আমি কি মনে করি, আপনি যে প্রশ্ন করছেন, আমি কি মনে করি মায়ানমার বাংলাদেশ সীমান্তে এসে হিট করবে? না। ভারত বাংলাদেশের পুটকিতে একটু চুলকানি দেয় তখন, যখন তাদের কিছু দরকার হয়। ওই পুটকিতে একটু চুলকানি দেয়, মায়ানমারের কয় তুমি যুদ্ধ জাহাজ পাঠিয়ে দাও, আবার ওই দিক দিয়ে মায়ানমারের কয় তোমরা সীমান্তে একটু কুদাকুতি করো। এবং এটা করা যখন শুরু হয়, ভারত হাসিনারে বলে আমি হ্যান্ডেল করি, অসুবিধা নেই, আমি আলাপ আলোচনা করি। হাসিনাকে ওই আলোচনায় ঢুকতে দেওয়া হয় না।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ওখানে আলোচনায় ঢুকতে দেওয়া হয় না। আমি কি আতঙ্কিত যে সেন্ট মার্টিনের পাশে মায়ানমারের যুদ্ধ জাহাজ আসছে? না, মোটেও আতঙ্কিত না। কিন্তু একটা বিষয় আমি কনসার্ন, কি জানেন? বাংলাদেশের পুটকি মারার জন্য যা যা করা দরকার ভারতটা ঠিক মতো করছে, এবং এটা সহায়তা করছে হাসিনা শেখ এবং বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। ওখানে যা করছে এই ব্যর্থতা নিয়ে আমি সারাদিন কথা বলতে পারবো, কিন্তু কাজ হবে কিছু? কোনো কাজ হবে না। তারেক রহমান সাহেব বক্তব্য দিয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যা কাজ করছে মিয়ানমার, সেখানে বাধা দেওয়া উচিত। তারেক রহমান তো ওই গল্প নিয়ে এখনো বসে আছে। তার আব্বা যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, জেনারেল নে উইনের আন্ডারে মায়ানমার একটু অ্যাগ্রেসিভ হয়েছিল, তার বাবা তারেক রহমানের বাবা 4-5টা ডিভিশন, ওই 24 পদাতিক ডিভিশন ওইখানে লং মার্চ করাইয়া বইলা দিচ্ছে যে তোমরা যদি সীমান্ত থেকে তোমাদের সৈন্য প্রত্যাহার না করো, আমি কিন্তু আমার অ্যাডভান্স টিম পাঠাইয়া দেব। মায়ানমার আসতে সরে গেছে। তারেক রহমান, আপনার তো ওই হ্যাডাম নাই। হ্যাডাম না হ্যাডম শব্দটা কি আমার ধারণা নাই। আপনার ওটা তো নাই তো, তার ওটা তার আছে, কেন থাকবে? আপনার মুখে প্রত্যেকদিন রুটি তুইলা দেয় রয়্যাল লোকজন। আমি বলতে চাই না কষ্টের কথা, আপনার প্রতিদিন রাত্রিবেলা যারা আপনার মাথায় হাত বুলাইয়া দেয়, ওই 5টা আঙ্গুলের 3টা আঙ্গুল হয়েছে র। আপনি কোথায় আছেন? আপনার উপরে আশা ভরসা, আল্লাহ বাঁচাক। আপনাকে একটা কথায় কথায় বলি, আপনারা কোন দিকে গেছেন? ক্ষমতায় না থাইকেই আপনি দল হিসেবে দেউলিয়া করছেন আপনার দলকে। উসমান আলী খান হায়দ্রাবাদ স্টেটের শেষ রাজা বাদশাহ যা ছিল, ভারত তাদেরকে কেমনে করছে জানেন? আপনারে এখন যেইভাবে চিপাকলে ফলাইছে, আপনার আম্মুরে যেভাবে চিপাকলে ফলাইছে, মনে হইতেছে আপনারা ওই চিপাকলে পড়িয়া খুব কমফোর্টেবলি আছেন। হাসিনার আমি গালি দিয়ে কি করব? হাসিনা হারসেলফ, হাসিনার বোন রেহানা শেখ, হাসিনা শেখ, রেহানা শেখ এবং তাদের 5টা পিল্লে, কুত্তার সব, শুয়োরের বাচ্চা, সবগুলা ভারতের সিটিজেন। এখন তারেক রহমান, আপনি কি ভারতের সিটিজেন কিনা এটা একটু ব্যাখ্যা করবেন? আপনি বোধহয় এখনো হন নাই, পরবর্তীতে আপনারা বানানো হবে, অসুবিধা কি? এখন কথা হচ্ছে, হাসিনারে গালি আর আমি দিতেছি না, কারণ এরা হচ্ছে বেজন্মা। এদের বাবা একজন না, এদের বাবা 100 জন। এরা হরিবল হরিবল বলে জীবন চালায়, কিন্তু সবাই মনে করে আপনি মুসলমান, কিন্তু ইউ আর নট অ্যাক্টিং লাইক ওয়ান। অসংখ্য ধন্যবাদ জ্যাকব মিল্টন। আমি এবার পরবর্তী প্রসঙ্গে চলে যেতে চাই। আমরা তো এই অনুষ্ঠানে গত পর্ব বিএনপির আন্দোলনের যে ব্যর্থতা, এগুলো নিয়ে তীব্র সমালোচনা আমরা গত পর্বেও করেছি, এবং আমরা বলেছিলাম যে বিএনপির একটা পরিবর্তন আনা দরকার তাদের যে লিডারশিপে। তো আমার মনে হয় যে এই সমালোচনাগুলোকে হয়তো বিএনপি আমলে নিয়েছে, এবং সে কারণেই হয়তো আমরা গতকালকে একটা প্রেস বিজ্ঞপ্তি দেখলাম যেখানে বিএনপির এই মহানগর উত্তর দক্ষিণের যত কমিটি সেগুলো বিলুপ্ত করা হয়েছে। চট্টগ্রাম মহানগর, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, সেটাও বিলুপ্ত করা হয়েছে। তারপরে যে সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল মুন্না, তাদের নেতৃত্বাধীন যে যুব দল ছিল সেই কমিটিও বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ এই যে ব্যাপক হারে এগুলোকে বিলুপ্ত করে আজকে আবার আমরা কিছুক্ষণ আগে জানতে পেলাম যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, এবং এই নতুন কমিটিতে কিন্তু বেশ কিছু মুখ এসেছে যাদের কথা আপনিও আমাদের এই অনুষ্ঠানে বলেছিলেন। যেমন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তাকেও কিন্তু একটা বড় পদে বসানো হয়েছে। এরকম আরো অনেক নেতৃবৃন্দ যারা একটু অবহেলিত ছিল তাদেরকে কিন্তু ভালো পদে বসানো হয়েছে, এবং এটা স্ট্রাকচারাল একটা চেঞ্জ আসছে, যে কমিটিতে যে নতুন মুখ বা যাদের কথা আমরা বলেছি তাদের অনেককে যে মূল্যায়ন করা হয়েছে সেটা আমরা কিন্তু দেখতে পেলাম। পাশাপাশি আবার আমরা এটাও দেখতে পেলাম যে সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন, তাকে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফর ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি, এই পদে তাকে বসানো হয়েছে।
পাশাপাশি আমরা দেখতে পেলাম সে কি করবে? ওই এইখানকার মতো ওই যে প্রেসিডেন্ট বাইডেনের দ্বিতীয় অ্যাডভাইজারের নিবে বাংলাদেশে। আসলে ওইরকম একটা ঘটনা ঘটার পরে মানে তাকে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি, এটা মানে কেন করলো আমার। ই করবে ওই যে কি যেন ওই লোকটার নাম যেন কি ছিল ভুলে গেছি, ওই যে বাংলাদেশে গিয়ে বলছে বাইডেনের অ্যাডভাইজার। হ্যাঁ, নামটা মনে পড়ছে না। হ্যাঁ, বাইডেনের অ্যাডভাইজার, ভুয়া অ্যাডভাইজার যে একজন। ভুয়া অ্যাডভাইজার। তো সে তো এইখান থেকে ইশরাকের সাথেই তো আলাপ আলোচনা করে গেছিল। ইশরাকের সাথে আলাপ আলোচনা করছে, হুমায়ুনের সাথে, ব্যারিস্টার সায়েমের সাথে আলাপ আলোচনা করে গেছে বাংলাদেশে যাইয়া। ওই যে আর একটা কি জানি একটা 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 বেকুব জেনারেল আছে না কি যেন, সরওয়ার্দী না যেন কি, হাসান সরওয়ার্দী, চৌধুরী হাসান সরওয়ার্দী, তারে নিয়ে বসে পড়ছে, তারে নিয়ে ওইখানে বসে পড়ছে। এবং এই আলোচনার মধ্যে আমার পরবর্তী সময় আমি শুনছি এই আলোচনায় এই নিউ ইয়র্কে একটা ভোটকা টাইপ একটা লোক আছে না, নিজের সাংবাদিক কয় বালছল, হ্যাঁ আবার ওই যে মাঝে মাঝে চশমা পইরা মনে টক শোতে বসতে গেলে মনে হয় কুতে ম্যাং ম্যাং করে কথা কয়, কি যেন নাম, আমি নামও মনে নাই। আরে আমার বাসায় ভাড়া ছিল কিছুদিন, আইসা দেখছি কয়েকদিন ভাড়া টাড়া থাকছে। টিটুর রহমানের খুব ক্লোজ দোস্ত আছিল এক সময়। নামটা না হয় নাই বলি। ওকে, এদের নাম নিলে উজু করতে হবে ভাই, নাম না বলি। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তাকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব করা হয়েছে। পাশাপাশি আপনার খুব প্রিয় একজন কণ্ঠশিল্পী বেবি নাজনীন, তাকে করা হয়েছে নবনিযুক্ত উপদেষ্টা, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের যে নবনিযুক্ত উপদেষ্টা তাকে করা হয়েছে। ওকে, এটা ভালো করছে। এটা কেন ভালো করছে জানেন? উপদেষ্টা হওয়ার অর্থ কি আপনি খুব ভালো করে জানেন। ও এটা ভালো হয়েছে। ওই আন্তর্জাতিক সহ সম্পাদিকা বানানোর চাইতে উপদেষ্টা বানায় বসায় রাখো, কোনো অসুবিধা নাই। কারণ এরা হইতেছে বার্ডেন, এরা দলের বার্ডেন। তো এই যে বিএনপি যে পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন এখানে যে নতুন প্রাণের সঞ্চার দায়িত্ব কাকে দিচ্ছে? ওইটা এখন আমার কাছে ওই তালিকাটা আসেনি, তবে ওইখানে অনেক নতুন মুখ দিচ্ছে। বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমার যে বন্ধু যে নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, জেল খেটেছিল, ওই আপনি জানেন যে ওই শামসুদ্দিন চৌধুরী মানিক সে যেটা মামলা করে অনেককে জেলে ভরেছিল, তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আমার এক ফ্রেন্ড ছিল। তো তাকেও দেখলাম বড় পদে বসানো হয়েছে, ছাত্র দলের একদম মানে কেন্দ্রীয় সেন্ট্রালে বসানো হয়েছে। তো দেখলাম যে অনেকে যারা নির্যাতিত হয়েছে, জেল কেটেছে। আমি আপনাকে বলি, আমি ব্যক্তিগতভাবে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে আমি চিনি না, মানে না, কিন্তু কয়েকটা সাবজেক্ট আমি ফলো করেছি, কিছু কিছু লোকজনের সাথে আমার কথাবার্তা হয়েছে, আওয়ামী লীগের লোকজনদের সাথে কথাবার্তা হয়েছে। আপনি শুনলে অবাক হবেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে অবাক হয়েছে, কথা হয়েছে। আওয়ামী লীগের লোকজনরা কি বলে জানেন? যেসব লোকজনদেরকে আমরা ভয় পাই, যেসব লোকজনরা কিছু একটা করার ক্ষমতা রাখে, বিএনপি তাদেরকে ক্ষমতায় বসায় না, তাদেরকে এই দলের ওই পদে বসায় না। অর্থাৎ যারা বিএনপির, ফর এক্সাম্পল ঢাকায়, জি ভাই রাউফ ভাই আপনি ঠিকই বলেছেন, মিয়া আরেফি, এই মিয়া আরেফি নাই হুবড়ি, সে আছিল এইখানকার কোন একটা রিটেল স্টোরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সে যে বাইডেনের অ্যাডভাইজার বলছে। এবং এই যে মিয়া আরেফিরে ওইখানে ঢুকাইছে ইশরাক, অর্থাৎ সাদেক হোসেন খোকার পোলা, এবং এর সাথে জড়িত ছিল। এখন যে তাকে ফরেন অ্যাফেয়ার্স এর অ্যাডভাইজারি কমিটির তাকে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট বানানো হলো। তো এখন কি তিনি এসব মানে যারা ফেক অ্যাডভাইজার এটা আইডেন্টিফাই করতে পারবেন? তো হ্যাঁ, আরো আছে এর সাথে। ওই যে আগে ছাত্রলীগ করত নব্য বিএনপি মুশফিক ফজল আনসারি, আপনি কি জানেন ওর নামের শেষে কিন্তু কোন জায়গায় ফজল আর আনসারি নাই।
ঠিক আছে? ওর আসল নাম মোহাম্মদ ফজল। কোন মুশফিক টুশফিক কিছু নাই, ঠিক আছে? সো এই মুশফিক ফজল তথাকথিত আনসারি, ইশরাক, এরা মিল্লা মিয়া আরে ফিরে পয়দা করছে। মুশফিক তথাকথিত আনসারির কোনো পজিশন দেয় নাই। সে তো এখানে ওই যে ব্রুকলিনে রিক্সাওয়ালা আছে একটা, মিজানুর রহমান মিল্টন ভুইয়া, তার পয়সায় বাড়ি কিনা গাড়ি কিনা ওইটাই চালায়। মর্গেজের পয়সাটাও বোধহয় মিল্টন ভুইয়া দেয়। এনিওয়ে, সো যাই হোক, আমি শহীদুদ্দিন চৌধুরী আনির কথা বলতেছিলাম। এর কয়েকটা জায়গায় কিছু আলাপ আলোচনা আমি শুনেছি। আলাপ আলোচনা শোনার পরে আমি বোধহয় এন্ডোর্স করছিলাম যে এর মতো একটা লোকরে মহাসচিব বানানো উচিত। আমি কেন বলছিলাম জানেন? যুগ্ম মহাসচিব না, মহাসচিব বানানো উচিত। কেন বলছিলাম জানেন? একটা কারণে। এই লোকটা রাতের বেলায় আওয়ামী লীগের লেজুর বৃত্তি করে না, অথবা ভারতের লেজুর বৃত্তি করে না। এবং এই লোকটা সামহোয়াট কোনো না কোনো ভাবে বিএনপির হাইয়েস্ট নেতৃত্বের সাথে একটা লাইন মেনটেন করতেছিল। এই লাইনটা মেনটেনের জন্য মির্জা ফখরুল, মির্জা আব্বাস, সামা ওবায়েদ, ইকবাল টুকু, আমির খসরু, এরা মিল্লা আওয়ামী লীগের পুলিশে দিয়া এই শহীদুদ্দিন চৌধুরী অ্যানিরে অ্যারেস্ট করাইয়া কুত্তার মতো পিটাইছে। এখন শহীদুদ্দিন চৌধুরী অ্যানিরে তারা যুগ্ম মহাসচিব বানাইয়া লাভ কি? যুগ্ম মহাসচিবের তার কি কোনো যোগ্যতা, তার কি কোনো পজিশন আছে যে কোনো একটা পলিসি এক্সিকিউশনের ব্যাপারে বা কোনো পলিসিতে সাহায্য করার ব্যাপারে? হাউএভার, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ব্যক্তি হিসাবে কেমন আমি এতটুকু জানি, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভারতীয় দালাল না, আমি এটা জানি।